আচ্ছা, আজকের সেশনটাকে আমরা তাহলে শুরু করে দিই। তারপর আস্তে আস্তে যারা জয়েন করবে আমি তাদেরকে মিটিং এ অ্যাড করে দিব। সো হ্যালো এভরিওয়ান, বায়ো বাংলার পক্ষ থেকে আজকের হায়ার স্টাডি হেল্প ডেস্ক সেশনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ সুজন সরকার ভাইয়া। তিনি বর্তমানে লিথুয়ানিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্সের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো নিজের উচ্চশিক্ষার যাত্রায় অর্জিত যে অভিজ্ঞতা সেটার ভিত্তিতে তিনি আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন বিদেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ আবেদন প্রক্রিয়া এবং কিভাবে একটা শক্তিশালী প্রোফাইল তৈরি করা যায় সে সম্পর্কে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে রিলেটেড তাহলে অবশ্যই আপনারা এখানে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভাইয়া আশা করি সেগুলোর অ্যান্সার দিয়ে দিবেন। সো আর দেরি না করি, শুরুতেই ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি এখন আপনাকে আসলে অনুরোধ করব যে আজকের এই সেশনটা আপনি আপনার মতো করে শুরু করেন। সো আপনি কন্টিনিউ করেন ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ জ্যোতির্ময় দেবনাথ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সুজন সরকার। আমি বর্তমানে হায়ার স্টাডির জন্য লিথুয়ানিয়াতে ব্যাচেলার স্টাডি করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। অ্যান্ড জ্যোতির্ময়কে অনেক ধন্যবাদ, অ্যান্ড বায়ু বাংলা প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ, কারণ আমাকে এই সেশনে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করছে। সো আজকে মূলত সেশনে আমার এই হোল জার্নিটা, যে আমি কীভাবে কী করছি, কোন স্টেজের পরে কোন স্টেজে, কীভাবে আমার পুরো পাথ, হায়ার স্টাডি পাথটা হচ্ছে কমপ্লিট করছি। বাংলাদেশ থেকে ইউরোপ আসা অবধি সব প্রসেস আমি আজকে আপনাদেরকে থরলি বলবো। সো এর আগে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাইয়া হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। অলরাইট। সো আমি আবার বলতেছি, আমি মোহাম্মদ সুজান সরকার, and আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। বেসিক্যালি স্কলারশিপটা মূলত এখন সব কান্ট্রিতেই একটা আই মিন দিয়ে থাকে, যে ব্যাচেলারের জন্য, তারপর মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য। সো আমি যেহেতু ব্যাচেলার স্টুডেন্ট, আমি বেসিক্যালি একটু ব্যাচেলার নিয়ে বেশি ফোকাস দেবো। অ্যান্ড মাস্টার্সের বোথ ডিগ্রিটাই সেম, প্রসিডিওর সেম, বাট ডিগ্রি হচ্ছে ভিন্ন। তো বেসিক্যালি এখন আমি এখানে আমার একাডেমিক জার্নিটা শেয়ার করি। ফার্স্টে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি একটা ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম। আই মিন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। সো এইটা মূলত হচ্ছে লাইক কাইন্ড অফ কী বলো এটা, এইচএসসি কারিকুলামের মতোই। লাইক এটা হচ্ছে আলাদা একটা ভোকেশনাল স্টাডিজ 4 বছরের। সো এটা ইকুইভ্যালেন্ট টু এইচএসসি ধরা যায়। তারপর আমি অ্যাকচুয়ালি আইএলটিএস আমার একবারই দিতে হয়েছে। সো আমার তেমন বেশি একটা টাইম দিই নাই ওখানে, কারণ আমার মেইন ফোকাস ছিল অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি খোঁজা, তারপর হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট দেখা, তারপর অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখা, তারা হচ্ছে কী কী রিকোয়ারমেন্ট, একটা স্টুডেন্ট কীভাবে অ্যাপ্লাই করবে, ওদের ওয়েবসাইটেই হচ্ছে সব দেওয়া থাকে। সো আগে আপনি আর হচ্ছে ইউনিভার্সিটি সার্চ করতে হবে, ওদের রিকোয়ারমেন্টগুলো আপনার জানা লাগবে, যে কী কী ডকুমেন্টস লাগবে আপনার অ্যাপ্লাই করতে, তারপর আপনি কীভাবে প্রোফাইল রেডি করবেন, কীভাবে ফার্দার প্রসেস করবেন, এডমিশন কীভাবে সাকসেস হবে, তারপর কীভাবে আপনি দেশের বাইরে ভিসা নিয়ে তারপর হচ্ছে ফ্লাই করবেন। সো ফার্স্টেই আমি হচ্ছে আইএলটিএস দিই আমার ডিগ্রি শেষ করার পর। তারপর হচ্ছে আমি ইউনিভার্সিটি খুঁজি। আই মিন আমার ক্ষেত্রে এটা হচ্ছে কি, আমি হচ্ছে কয়েকটা কান্ট্রি আমি খুঁজতেছিলাম। সো আমি ছোটোবেলা থেকেই লাইক আফটার এসএসসি আমার হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম আমি। তো তার জন্য হচ্ছে আমি অনেক ইউটিউব চ্যানেল ফলো করতাম, পেজ ফলো করতাম, যারা বিদেশে পড়তে গেছে ওদেরকে আমি মেনলি
একটু বেশি ফোকাস করতাম, তাদের লাইফস্টাইল দেখতাম, ওইটার উপর থেকেই আমার হায়ার স্টাডিজ নিয়ে অনেক ফ্যাসিনেটিং ছিল। তারপর আচ্ছা, আমি স্লাইডটা চেঞ্জ করি, তাহলে সব কিছু বলতে পারবো। আমি আসলে ফার্স্টে রুট ম্যাপে আসি, অ্যাপ্লিকেশন রুট ম্যাপ কীভাবে অ্যাপ্লাই করবেন ফার্স্ট স্টেপ। সো আপনার হচ্ছে রিসার্চ করতে হবে, আপনি কান্ট্রি চুজ করতে হবে ফার্স্টে, যে আপনি কোথায় যাবেন। তারপর আপনি ইউনিভার্সিটি সার্চ করবেন, তাদের এলিজিবিলিটি দেখবেন, তারা কী কী রিকোয়ার করে। যেমন হচ্ছে অনেক ইউনিভার্সিটি দেখা গেছে ওদের একাডেমিক বেশি স্ট্রং লাগে, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে। সো অনেক ইউনিভার্সিটি দেখা গেছে ব্যাচেলার ক্যান্ডিডেটদের জন্যই আমি বলি। সো অনেক ইউনিভার্সিটি ওরা রিকোয়ার করে এইচএসসিতে 4.50 মতো লাগে। সো অনেক ইউনিভার্সিটি দেখেছে 3 হইলেই, জিপিএ 3 হইলেই অ্যাপ্লাই করা যায়। অনেক ইউনিভার্সিটি যেমন হচ্ছে আইএলটিএস 6.5, অনেক ইউনিভার্সিটি হচ্ছে 6 দিয়ে নেয়। ইভেন অনেক ইউনিভার্সিটি আদার্স যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে ওইগুলা দিয়েও ওরা অ্যাকচুয়ালি, আচ্ছা আমি এটাকে মিনিমাইজ করবো কিভাবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে ডকুমেন্টসে। সো আপনার কী কী ডকুমেন্টস রেডি করা লাগতে পারে হায়ার স্টাডির জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য ইউনিভার্সিটিগুলোতে। এখানে দেখা গেছে আমার কথাটা যদি বলি, আমার ডকুমেন্টসে অনেক ভুল ছিল। লাইক আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আমার একাডেমিক্স যেই ইয়াগুলাতে আমার আমার নাম, তারপর আমার বাবার নাম আর মায়ের নামে একটু ভুল ছিল। সো দেখা গেছে এটার জন্য আমার অলমোস্ট 1 বছর শেষ করতে হয়েছে এটার পিছনে। বাংলাদেশের প্রসেসিং খুবই খুবই স্লো। তো ওইগুলা কারেকশন করতে করতে আমার 1 বছর বোধহয় হেল হয়ে গেছে। লাইক এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। সো আপনার ডকুমেন্ট যদি রেডি না থাকে, সব কিছু যেন ডকুমেন্টের উপরই আপনার সব কিছু হবে আর কি। সো আপনার একাডেমিকগুলা দেখবেন হচ্ছে নেম টেম সব কিছু ঠিক আছে কিনা। সো ফার্স্ট থিং ফার্স্ট আপনার একাডেমিক্সগুলা, তারপর আপনার পাসপোর্ট, তারপর আপনার আইএলটিএস, ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো একটা থাকলেই হয়। ইভেন আপনারা যেহেতু ব্যাচেলার ক্যান্ডিডেট আর মাস্টার্সে যাবেন, আপনাদের ইভেন এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায় অনেক ইউনিভার্সিটিগুলোতে। সো তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তারপর যদি মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে পাবলিকেশনস, তারপর আরও একটা টেস্ট মেবি থাকে জিআরই, আর নো, বাট জিআরই দিয়ে আমি দেখছি অনেক 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 স্কলারশিপ ম্যানেজ করে। ইভেন ইউরোপে অ্যাকচুয়ালি জিআরই, তারপর হচ্ছে রিসার্চ পাবলিকেশনস, এগুলাতে একটু প্রায়োরিটি দেয়। ইভেন জব এক্সপিরিয়েন্সও থাকলে ওইটা আরও ভালো। তারপর হচ্ছে আপনার হ্যাঁ, এগুলা ডকুমেন্টস মূলত এগুলাই। তারপর অ্যাপ্লিকেশন। সো অনেক ইউনিভার্সিটিতে, ইভেন যদি আমার দেশের কথা বলি লিথুনিয়া, তো এখানে মূলত 2টা ইনটেক হয়। একটা হচ্ছে উইন্টার আর একটা হচ্ছে সামার। উইন্টারটা স্টার্ট হয় সেপ্টেম্বর ইনটেক থেকে, যেটা হচ্ছে ফল, যেটাই হচ্ছে মেইন ইনটেক বলা যায় লিথুনিয়াতে। আমি সেপ্টেম্বর ইনটেকেই আসছি। সো এটার অ্যাপ্লিকেশন শুরু হয় 1 বছর, অলমোস্ট 1 বছর আগে। যেমন এখন যদি আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেপ্টেম্বর ইনটেকের জন্য, কিছুদিন পরে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 2027-এর। সো আপনাকে ওদের ওয়েবসাইটগুলোতে, আই মিন আপনার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট রিসার্চ করা, কোথায় যাবেন, কোন দেশে যাবেন। নট অনলি লিথুনিয়া, আপনি চাইলে, আই থিঙ্ক কেউ একজন, আচ্ছা আমি কোশ্চেন পরে দেখতেছি। তো আমি এখানে আবার আসি ফার্স্ট স্টেপে। আপনি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসার্চ দুইটাই কাইন্ড অফ সেম। আপনি আগে রিসার্চ করবেন, তারপর অ্যাপ্লিকেশন করবেন। সো এখন আমার ইউনিভার্সিটি, সাপোজ আমার ইউনিভার্সিটি হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি, লিথুনিয়ার
আই মিন নাম্বার ওয়ান বললেই চলে, কজ ওদের কিওস র্যাঙ্কিং অ্যারাউন্ড 450 সামথিং। সো এই ইউনিভার্সিটিতে শুধু একটা ইনটেকেই অ্যাপ্লাই করতে পারবে মাস্টার্স অ্যান্ড ব্যাচেলার্স ক্যান্ডিডেট যারা। ইভেন পিএইচডিও অ্যাপ্লাই করা যায় এখানে। তো এটার অ্যাপ্লিকেশান স্টার্ট হয় অক্টোবর আর নভেম্বর দিকে। 27-এর জন্য অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। তারপর হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনেক ভালো, যেমন হচ্ছে আপনার মোটিভেশনাল একটা লেটার লাগবে, লাইক এসওপি টাইপের। তারপর হচ্ছে ওদের ডেডলাইন অনেক অনেক লেন্দি। আপনি অক্টোবর থেকে স্টার্ট করে জুন অবধি, আই মিন মে জুন অবধি একটা ডেডলাইন থাকে অ্যাপ্লিকেশনের জন্য। সো অনেক লেন্দি একটা প্রসেস অ্যাপ্লিকেশনের পরে আপনার ইভেন কয়েক মাস ওয়েট করা লাগতে পারে আপনার ইন্টারভিউর জন্য, কল অর আপনার ডিসিশন যেটা মেড হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্লট না থাকলে অটোমেটিক রিজেকশন করে দেয়, সেক্ষেত্রে ইন্টারভিউর দরকার হয় না। এখন আপনাকে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করতে পারে। কল করার আগে আপনাকে, ইভেন আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন ওই ইউনিভার্সিটি থেকে আপনাকে ইন্টারভিউ নেবেই। হয় কিছু কয়েকটা ইউনিভার্সিটি আছে যে আপনার একাডেমিক, তারপর হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো ইভ্যালুয়েট করে ওরা, আই মিন ওরা ডিসিশন একটা দিয়ে দেয়, দেখে আপনি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড এরকম, ওর আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিতে পারে। তো এখন আপনাকে যদি ইন্টারভিউতে ডাকতে পারে, আচ্ছা ভাই, কোশ্চেন অ্যান্সার গুলো আমরা না হয় একদম শেষের দিকে রাখি, আপাতত আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। ওকে, সো আমরা ইন্টারভিউতে ছিলাম। সো আপনাকে ইন্টারভিউ দিতে হইতে পারে ইভেন 10 to 15 মিনিটসের মধ্যে। আপনাকে একাডেমিক বেস আপনাকে আস করতে পারে, ইভেন আপনার ফিউচার নিয়ে আস করতে পারে, আপনি কেন আসতে চাইতেছেন, কেন এই সাবজেক্টে অ্যাপ্লাই করছেন, এরকম আরও অনেকগুলা কোশ্চেন করতে পারে। আমার জন্য যখন আমাকে অ্যাকচুয়ালি ইন্টারভিউ, আচ্ছা আমার আমার কাহিনীটা বলি। আমি ফার্স্টে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম ইউকেতে, তারপর হচ্ছে আমি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করছি, তারপর আমি লিথুয়ানিয়াতে আসছি। তো আমি ইউকেতে এই সবগুলা প্রসেস আমি নিজেই করছি। আমি এজেন্সির কাছে যাইতে হয় নাই। সো আপনি, এই যে আমি ফার্স্ট টপিকে বললাম রিসার্চ, আপনার এই ক্যাপাবিলিটিটা থাকতে হবে, রিসার্চ করার ক্যাপাবিলিটি থাকা লাগবে। আই মিন আপনি সব কিছু নিজে করতে পারবেন, নিজেই বিদেশে যেতে পারবেন উইদাউট, আই মিন এজেন্সির কাছে যাওয়াই লাগবে না, শুধু আপনার রিসার্চ ক্যাপাবিলিটি থাকা লাগে। সো আমি অ্যাপ্লিকেশন করছি ইউকেতে ফার্স্টে। আমি কয়েকটা ইউনিভার্সিটি সার্চ করছিলাম। সো আমি দেখলাম যে ইউকেতে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা ফ্রি। তাই আমি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। 2টা থেকে আমি অফার লেটার, হ্যাঁ 2টা থেকেই অফার লেটার আসে। একটাতে ইন্টারভিউ দিই নাই, আর একটাতে ইন্টারভিউ দিয়েছিলাম প্রবাবলি, বাট আমার মনে নেই। তো আমি 2টা থেকেই অফার লেটার পাইছি। ইভেন একটা ইউনিভার্সিটির নাম হয়েছিল, আমি যেটাতে ফার্দার প্রসেস করি, ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। ওখান থেকে হয়তো আমি 4,500 পাউন্ডের মতো স্কলারশিপ পাই। তারপর আমি ওইটাতে ফার্দার প্রসেস করি, টিউশন ফি পাঠাই। তারপর ওদের অনেকগুলো প্রসিডিওর থাকে, যেমন হচ্ছে সিএএস কাজ একটা আছে, আমার ফুল ফর্মটা মনে নাই, বাট ওইটা পাওয়ার পরে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। সো আমি সামহাও আমি একটা কী বলে ফার্দার প্রসেস করি নাই। দেখা গেছে আমার এই 4,500 পাউন্ড স্কলারশিপের পরে যেই টিউশন ফিটা থাকে, আমি দেখলাম ফার্স্ট টাইম ওইটা দেওয়ার পরে সেকেন্ড ইয়ারের যে ইয়ারটা আমার ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, কারণ আমার মেইন টার্গেটটা ছিল আমি স্টাডি করব, রাদার দেন আমি ইউকেতে যে সারাদিন কাজ করলাম, তারপর টিউশন ফি জোগায়া তারপর আবার টিউশন ফি দিলাম, তাহলে আমার স্টাডি করাই হবে না। সো যদি আমি স্টাডির পারপাসে আমি দেশের বাইরে যাই, পড়ালেখা না করি,
তাহলে ওইটার তো আর ভ্যালু থাকলো না, শুধু একটা সার্টিফিকেট গেইন হইলো, বাট ওইটার আমার নলেজ আর আমার কাজে লাগতেছে না ইন ফিউচারে। সো আমি ওইটা থেকে অ্যাকচুয়ালি বাদ দিয়ে আমি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করি, সেজং ইউনিভার্সিটিতে। সেজং ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুবই ভালো, আমি একটু র্যাঙ্কিং নিয়ে ডেসপারেট ছিলাম যে আমি ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লিকেশন করি, ইভেন আমাকে ইন্টারভিউর জন্য ওরা কল করছিল, আমি ইন্টারভিউতে আমি পার্টিসিপেট করতে পারি নাই সামহাও। তারপরেও আমার অফার লেটার ওরা দিয়ে দেয়। কীভাবে দিছে, আমার প্রোফাইল একটু, আই মিন আমি আমার প্রোফাইলটাকে ওইভাবে বিল্ড করছি যেন ওরা আমার প্রোফাইলটা ইভ্যালুয়েট করি অফার লেটার ইস্যু করে। সো তারপর আমি ফার্দার প্রসেস করি, করার পর বিষয়ের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু ভাগ্যের একটা থাকা লাগে, তাই না? তো তারপর আমার আর বিষয়টা হয় না। অ্যাকচুয়ালি আমি সাউথ কোরিয়া এম্বাসিতে আমি পরপর 5 থেকে 6 দিন গেছি এই, আই মিন আমি ডকুমেন্ট সাবমিট করার জন্য, কারণ ওইখানে সাউথ কোরিয়ার অনেক অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়েছে। ইভেন আমি একটা রাত সাউথ এম্বাসির সামনে বসে কাটাইছি এই সিরিয়ালের জন্য। খুবই প্যাথেটিক একটা কাহিনী, ওইটার কথা আমি আর মনে করতে চাইতেছি না। তো তারপরে আমি দেখলাম হচ্ছে একটা সিনিয়র ভাইয়া লিথুনিয়াতে থাকে, ওইটা নিয়ে আমি একটু রিসার্চ করি। গুগল আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে। সো আমি কয়েকটা ফেসবুক গ্রুপে জয়েন দিই, তো আমি সামহাও জানতে পারলাম লিথুনিয়ার ভিসার ইস্যু একটু ভালো। তারপর এটা ইউরোপের মধ্যে সেনজেন একটা কান্ট্রি, এখানে আমি আসলে আমি পুরা সেনজেনের অ্যাক্সেস পাবো। ইভেন আমি অলমোস্ট এখন আসার পর আমি 7 থেকে 8টা কান্ট্রি ঘুরেও ফেলছি। তো তারপরে যেই কাজ সেই আমি হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ করতে থাকি। এখানে আরও অনেক ইউনিভার্সিটি আছে, ভিলনিয়াস ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সবগুলো ভালো ইউনিভার্সিটি। তারপর ক্লাইপেডা ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এরকম না ক্লাইপেডা ইউনিভার্সিটি, ভিলনিয়াস টেক, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ভালো ভালো ইউনিভার্সিটি। আই মিন ওই তো বললাম একটু আগে আমার যে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি নিয়ে একটু ডেসপারেট ছিলাম। তো তারপর আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। তারপরে ইন্টারভিউর জন্য আমাকে কল করে। তা আমি ইন্টারভিউতে আমি খুবই কনফিডেন্স ছিলাম, কারণ আমি এর আগে ইউকেতে ইন্টারভিউ দিছি, তারপর সাউথ কোরিয়াতে বিষয় ইন্টারভিউ দিছি। সো তারপর ইন্টারভিউ অনেক ভালো হয়। তার সাথে আমার ফ্রেন্ড একটা অ্যাপ্লাই করছে। সো আমি ইন্টারভিউ দেওয়ার পর আমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে ওরে আমি জানাই, মামা আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, আমি 100% শিওর আমার অফার লেটার চলে আসবে। সো আমি ইন্টারভিউ দেওয়ার পর আমার আমার মনে নাই ঠিক, মেবি 38 কি 40 মিনিটের মধ্যে আমাকে অফার লেটার ইস্যু করছে। তো কাহিনিটা হচ্ছে কি, অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, লাইক অক্টোবরে আমি অ্যাপ্লাই করছিলাম, মেবি মার্চে। তো ওদের অফার লেটার পাইতে, অনেকের অফার লেটার পাইতে 2 মাস 3 মাস এরকম টাইম লাগছে। সেখানে আমার মাত্র 40 থেকে 45 মিনিটের অফার লেটার ওরা ইস্যু করে দিছে। সো আই ডোন্ট নো কীভাবে কী হয়েছে, মেবি আমার লাক ছিল তাই এর জন্য। তো অফার লেটার ইস্যু করার পর আমার টিউশন ফি পাঠাইতে হয়েছে। সো ওইখানে আমার টিউশন পাঠাইতে গিয়ে আমার খুবই একটা প্যারায় পড়তে হয়েছে, কারণ আমি তখনও সাউথ কোরিয়া থেকে আমার টিউশন ফি রিফান্ড পাই নাই। বাংলাদেশে ব্যাংকের কাহিনী হচ্ছে কি, একটা ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠাইলে ওইটা ভিসা যদি সামহাও রিজেক্ট হয়, টিউশন ফি ব্যাক আসা না অবধি আপনি আরেকটা ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠাইতে পারবেন না। তো তারপর আমি কয়েকটা ব্যাংকে হচ্ছে যোগাযোগ করি। ওরা অ্যাকচুয়ালি আমাকে বলে দিছে যে আপনার পাসপোর্টে ইভেন সিল আছে যে আপনি টিউশন ফি পাঠাইছেন, স্টুডেন্ট ফাইল ওপেন। একটা ইউনিভার্সিটির জন্য শুধু একবারই আপনি টাকা টিউশন ফি পাঠাইতে পারবেন। তো তারপরে কাহিনী হইতেছে, আমি খুবই একটা হেডেক নিয়ে বসেছিলাম। আমি দেশের বাহিরে কন্ট্যাক্ট করি, কারো কারো হেল্প নিই, সবাই সেম কথাই বলে যে ওরা পারবে না, কারণ আপনি দেশের বাইরে কাউকে কারে ভরসা করবেন?
অনেক একটা টাকার ব্যাপার স্যাপার এখানে। তো তারপর একটা ওয়ে দেখলাম যে আই মিন ব্রাক ব্যাংকের থ্রুতে ডুয়েল কারেন্সি এরকম একটা অপশন আছে। তো সামহাও আমি তারপর টিউশন ফিটা পাঠানোর পর আমাকে হচ্ছে ফাইনাল অফার লেটার দেয়। তারপর যেই প্রসেস, তারপর হচ্ছে ভিসা প্রসেস। তো লিথুনিয়ার একটা হচ্ছে খুবই কি বলবো, এটা এটা নিয়ে খুবই হেডেক খাইতে হয় যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা হচ্ছে ডাবল ট্রিপল লিগালাইজেশন প্রসিডিওর লাগে। ইউরোপের অনেক দেশেই আপনার হয় একাডেমিক ডাবল লিগালাইজেশন লাগে, আর না হয় আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন লাগে। তো লিথুনিয়ার ক্ষেত্রে হইতেছে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন। এটা অ্যাকচুয়ালি পোল্যান্ডে হচ্ছে বাংলাদেশ এম্বাসি আছে। সো আপনার ডিএচএল করে পুলিশ ক্লিয়ারেন্স পোল্যান্ডে পাঠাইতে হয়, তারপর পোল্যান্ড থেকে লিথুনিয়াতে পাঠাইতে হয়, লিথুনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ করে তারপর আবার বাংলাদেশে যায়। ওইটা তো আমার এই পুলিশ ক্লিয়ারেন্সের যেই প্রসিডিউরটা ছিল ওইটা অলমোস্ট 1 মাসের মতো ছিল। তো এখানে গেছে 1 মাস, আসার পর তারপর আমার লিথুনিয়ানি আরেকটা কাহিনী হইতেছে, বাংলাদেশে এটার কোনো বিএফএস নাই বা এম্বাসি নাই। সেক্ষেত্রে আমাকে আরেকটা কান্ট্রিতে যাইতে হয়। এখানে মাল্টিপল কান্ট্রিতে আপনি চুজ করতে পারেন, লাইক ইন্ডিয়া যাইতে পারেন, মালয়েশিয়া যাইতে পারেন, সিঙ্গাপুর যাইতে পারেন, ইভেন দুবাই। অনেকগুলা কান্ট্রির অপশন আছে, যেমন আদার্স কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাপ্লাই করলে দেখা গেছে আপনার ইন্ডিয়াতেই যাইতে হয়। বাট লিথুনিয়ার ক্ষেত্রে এরকম মাল্টিপল চয়েস অপশন। সেক্ষেত্রে আমি মালয়েশিয়াটা চুজ করি, কারণ ইন্ডিয়ার ভিসা পাইতে খুবই একটা হ্যাসেল। যেই কাজ আই মিন মালয়েশিয়ার অ্যাপ্লিকেশন ভিসা। সো আমি নিজেই অ্যাপ্লাই করি ভিসার জন্য মালয়েশিয়ার। সবগুলো ইজি, আপনার জাস্ট রিসার্চ করতে হয়, ইউটিউব দেখতে হয়, আর না বুঝলে ইউটিউব দেখবেন, ওই রকম। সব প্রসেস আপনার নিজেকেই করতে হবে যদি আপনি এজেন্সিতে না যান আর কি। তো তারপর আমি মালয়েশিয়াতে যাই, আমার বিএফএসে হচ্ছে ডকুমেন্টসগুলো সাবমিট করি। 2-3 দিন পর হচ্ছে আমাকে অনলাইন যেই ভিসা ইন্টারভিউ থাকে ওইটার জন্য আমাকে ইন্টারভিউ লিঙ্ক দেয়। ইন্টারভিউতে আমি পার্টিসিপেট করি। তারপর ইন্টারভিউ দেওয়ার পরে আমার সেম কাহিনী। আমি আমার ইন্টারভিউ দিয়ে আমার ফ্রেন্ডকে আমি আবার কল ব্যাক করি, মামা আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। আমি তখন আমি আমার যে ইন্টারভিউর ইন্টারভিউর কোশ্চেন এগুলো আমি এমনভাবে ম্যানেজ করছি যেন আমার নিজেরই মনে হয় যে বিষয় আমাকে দিয়ে দিবে। তারপর আর কি 5-6 মেবি 13 দিনের মধ্যেই আমাকে ভিসা দিয়ে দিছে। তো অনেকের ক্ষেত্রে সেটা লাগছে দেখা গেছে 90 থেকে 95 দিন, কারণ ওরা বলে রাখছিল ওইখানে আরও অনেক কাহিনী আছে, আমি ওদিকে না যাই। তো তারপর আমি আবার মালয়েশিয়া যাই, টিআরসি যেটা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, ওইটা কালেক্ট করে ডিরেক্ট আমি হচ্ছে লিথুনিয়াতে চলে আসি। এখন আমি একটু আপনি প্রোফাইল কীভাবে বিল্ড করবেন সেটা বলি। আপনার একাডেমিক রেজাল্ট থাকবে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি যদি কোনো ভলেন্টিয়ারিং করে থাকেন, ওখানে লিডারশিপ স্কিল দেখাইতে পারেন, ভলেন্টিয়ারিং। তারপর হচ্ছে অনেক কম্পিটিশন আছে, লাইক এমওআই একটা মেবি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আরও অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অনেক অনলাইন জাজের মধ্যে কন্টেস্ট করতে পারেন। দেন ইন্টার্নশিপ যদি আপনার থাকে ওইটা আপনার প্রোফাইল অ্যাড করতে পারেন, ইভেন প্রজেক্ট বিল্ড করতে পারেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন, এগুলা অ্যাকচুয়ালি সবই আপনার প্রোফাইলটাকে বিল্ড করে। সো মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের জন্য আমি বলবো যে পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশন এগুলোর উপরেই ফোকাস দিতে, তার অ্যাজ ওয়েল অ্যাজ জিআরই যে একটা ম্যাথ টেস্ট থাকে ওইটা দিলে আপনার প্রোফাইল অনেক স্ট্রং হবে।
তারপর আমি কি এইখানে আহ, আচ্ছা, আমি কিভাবে আমার প্রোফাইল বিল্ড করছি। সো আমি ভলেন্টিয়ারিং, আমি কয়েকটা অর্গানাইজেশনে ছিলাম। তারপর আমি মাঝে দিয়ে 2 বছরের মতো ফ্রিল্যান্সিং করছি। আমি গ্রাফিক্স ডিজাইনিং করতাম ওখানে। তারপর টিচিং, আমি অ্যাকচুয়ালি কোডিং, প্রোগ্রামিং যেটা বলে C++, ওইটার আমি কিছু ছোট ভাই ব্রাদার্সকে পড়াইতাম। মানে গ্রাফিক্স ডিজাইন অ্যাকচুয়ালি আমি যেটা বললাম ফ্রিল্যান্সিং করছি ওখানেই। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওইখানে আমি আমার পেজ রান করি। তারপর আমি আমার ইউটিউবে গেমিং স্ট্রিমিং করি। সো করতাম, তো ওগুলোও অ্যাড করছি। সো অনলাইন কোর্সেস ছিল, লিডারশিপ আমার ভলেন্টিয়ারিং থেকে আসছে, ইন্টার্নশিপ ছিল আমার। এগুলা নিয়েই আমার প্রোফাইল বিল্ড করি। ইভেন আমি একটা অলিম্পিয়াডে সেমিফাইনালিস্ট মেবি ছিলাম, আমার মনে নাই, ওইটা সহ অ্যাড করছি। সো এখন স্কলারশিপ নিয়ে বলতে গেলে ইউরোপে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য তেমন একটা, কয়েকটা দেশ আছে যেগুলাতে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য পড়ালেখা ফ্রি, লাইক ইতালি, জার্মানি, আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে, অনেক কান্ট্রি আছে। সো আমি ফার্স্ট সেমিস্টারের পর কীভাবে আমার মেরিট স্কলারশিপ পাই, আমি ভালো একটা অ্যামাউন্ট পাই। সো অ্যারাউন্ড 800 ইউরোসের মতো। তো এখানে অ্যাকচুয়ালি আমি আমাদের আমাদের ফ্যাকাল্টিতে অলমোস্ট 50 থেকে 60 জনের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। সেখানে আমার র্যাঙ্কিং টপ 10-এর মধ্যে ছিল। সেক্ষেত্রে আমার মেরিট একটা স্কলারশিপ আর এক্সেলেন্সি দিয়েছে ওরা। সো এখানে আপনার গ্রেড ভালো থাকতে হবে। অ্যান্ড ওই তো বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, দেন আপনার রিকমেন্ডেশন থাকলে ভালো। তারপর একটা ভালো একটা এসওপি বিল্ড করবেন। দেন ইউনিভার্সিটিতে ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করবেন। আর একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, কারণ আপনি জানেন না যে আপনি ইউনিভার্সিটি থেকে যেটাতে অ্যাপ্লাই করছেন ওটার থেকেই আপনি অফার লেটার পাবেন কি পাবেন না। তারপর অনেকগুলা মিস্টেক থাকে যেগুলা অবভিয়াসলি অ্যাভয়েড করা উচিত। সো এখানে আমি জাপানে অ্যাপ্লাই করতাম। আমি অনেক ছোটো থেকে আমার জাপানের স্বপ্ন ছিল, লাইক আমি টোকিও ইউনিভার্সিটিতে পড়বো ওর এরকম। তো তখন আমি বুঝতাম না সব প্রসিডিওর। সো অ্যাপ্লাইং লেট, আমি জাপানে অ্যাপ্লাই করতে পারিনি কারণ আমার ইনটেক ইনটেক আমি ধরতে পারি নাই, কারণ ওই যে আমার একাডেমিক যে কারেকশনগুলো করতে হয়েছে, আমার ডকুমেন্টসের যে কারেকশন করতে হয়েছে তার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি নাই। সো ডেডলাইন আমার ক্ষেত্রে ওইটাই পড়ছে। আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা লেট অ্যাপ্লাই করবেন না। ইভেন অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হয় এর কয়েক সপ্তাহের মধ্যে আপনারা ট্রাই করবেন অ্যাপ্লাই করার। সো এসওপি আপনি নিজে নিজে বিল্ড করবেন। দরকার হয় এআইগুলা থেকে হেল্প নিতে পারেন যে কীভাবে লিখলে এসওপিটা স্ট্রং হবে। সো দেন ইউনিভার্সিটি, অ্যাটলিস্ট 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যখনই অ্যাপ্লাই করেন। দেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে হেয় করে দেখবেন না। অ্যান্ড শুধুমাত্র এজেন্সির উপরে ডিপেন্ড করে কোনো কাজই করবেন না। যদি আপনি চান যে আপনি অনেকগুলো অ্যাডস দেখেন, ইভেন আমি নিজেও এজেন্সি রান করি। সো শুধু এজেন্সির উপরে ডিপেন্ড করবেন না, কারণ অ্যাডস দেখেই যে একজনের বিষয় হয়েছে দেখে আপনার হবে, লাইক ওইরকম অ্যাডস দেখে কী বলে এটাকে আমি বলতে পারতেছি না। সো আপনি ট্রাই করুন আপনার সব প্রসেস আপনার নিজে নিজে করার। অ্যান্ড দেন ইউরোপিয়ান লাইফস্টাইল, অ্যাকচুয়ালি এখানে অ্যাকোমোডেশন পাওয়া খুবই টাফ, শুধু লিথুনিয়াতে না, অনেক ইউরোপিয়ান কান্ট্রিতেই। তারপর অন টাইম অ্যাসাইনমেন্ট করা লাগে ইউনিভার্সিটির। সো এখানের প্রসিডিওর সব অনলাইন। আপনাকে অনলাইনে ডেডলাইন দেয়, আপনার যে ক্লাসগুলো হয় অনলাইন
অ্যাকচুয়ালি সব অনলাইন বেসড। আপনার যে লার্নিং মেথডগুলোও থাকে সবগুলাই অনলাইনে। ওরা ডেডলাইনের পরে দেখা গেছে আপনাকে টাইম দিবেই না, যে যে আপনার একটা অ্যাসাইনমেন্ট আপলোড দিতে লেট হয়েছে, ওর প্রেজেন্টেশন আপলোড দিতে লেট হয়েছে। সো ওরা খুবই এগুলো নিয়ে স্ট্রিক্ট। তারপর ওয়েদার এখানে অনেক লো টেম্পারেচার থাকে, সো ওইগুলো নিয়ে প্রিপেয়ার থাকতে হয়। পার্ট টাইম ওয়ার্কের কথা বলি, এখানে পার্ট টাইম ওয়ার্ক অনেক অ্যাভেলেবেল, বাট আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানতে হয়। যেমন বাংলাদেশে যেমন অনেক পার্সেন্টেজ মানুষই ইংলিশ বুঝে না লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া, তেমনি অনেক দেশ ওরা ইংলিশ বুঝে না, ওদের ওদের লোকাল ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেয়। সো নেটওয়ার্কিং, এখানে অনেক নেটওয়ার্কিং করতে পারবেন। মাল্টিপল কান্ট্রি থেকে স্টুডেন্ট থাকে, সো আপনার নেটওয়ার্কিং অপরচুনিটি অনেক বেশি হবে। সো আপনার পার্সোনাল গ্রোথ বিল্ড আপ হবে, অনেক চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারবেন যদি আপনি অ্যাডাপ্ট করে নিতে পারেন সব কিছু। এই তো আই থিঙ্ক আমার হোল জার্নি, আমি তো এর আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না, বাট আমি যতটুকু ট্রাই করছি আমি আমার থেকে আমি বললাম। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কাইন্ডলি আমাকে করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের কোশ্চেনগুলো আনসার করার যতটুকু আমার থেকে পসিবল হয় আর কি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ইনফরমেটিভ ছিল। আহ, আমরা তাহলে এখন হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্টে চলে যাই। ভাই আপনার হচ্ছে কমেন্ট সেকশনে আমি দেখলাম কিছু কোশ্চেন্স করছে, সো কাইন্ডলি আপনি যদি আচ্ছা, ওগুলো একটু সিএম দেখে ভাই একটা অ্যান্সার। কোশ্চেন করছে, আমার একটা কোশ্চেন ছিল সুজন ভাইয়ের কাছে। হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যদি ডিপ্লোমা থেকে পাশ করার পরে আইএলটিএস ছাড়া কি কোনো দেশে বেসি করার জন্য যাওয়া যাবে কম টাকার মধ্যে, ওইখানে পড়াশোনা প্লাস পাশাপাশি দুইজনে জব করতে হবে? উম, দুইজন গেলে হচ্ছে ব্যাচেলর অ্যাপ্লাই করা লাগবে। তো এখন কম টাকার মধ্যে আপনার ইউনিভার্সিটি দেখা লাগবে। আইএলটিএস ছাড়া অনেক অপশন আছে, লাইক আপনার আদার্স যে ডুওলিঙ্গো আছে, তারপর পিটিই আছে, আরও অনেক অপশন আছে। ওগুলা ওগুলা দিয়েও যেতে পারবেন, বাট সব কিছু আপনার যদি প্যাশনেট থাকে যে আপনি জাস্ট ওখানে যাবেন, জব করবেন, টাকা কামাবেন, টিউশন ফি দেবেন, সব দেশেই পসিবল ভাই। কারণ আপনি যদি আপনার মেইন পারপাসই থাকে টাকা কামানো আর টিউশন ফি দেয়া, তাহলে হ্যাঁ পসিবল। কেন পসিবল না? আপনার যদি আপনি হায়ার স্টাডির জন্য যাবেন, যদি স্টাডিই না করেন তাহলে তো আর হয় না। কান্ট্রি কীভাবে সিলেক্ট করতে পারি, কী কী জিনিস মাথায় রাখতে হবে? সো আপনার আচ্ছা ভাইয়া, কান্ট্রি সিলেক্ট। কোশ্চেনটা যদি একটু পড়ে তারপর দেন যদি অ্যান্সারটা দিতেন আচ্ছা তাহলে একটু আচ্ছা, হ্যাঁ রিলেট হ্যাঁ। করতে সুবিধা হবে। ভাইয়া, কান্ট্রি কীভাবে সিলেক্ট করতে পারি, কী কী জিনিস মাথায় রাখতে হবে? আচ্ছা, কান্ট্রি চুজ করার আগে আপনার দেখতে হবে যে আপনার ফিউচার প্ল্যান কী। ওই দেশে আপনার স্টাডি করার পর আপনার অপরচুনিটিসগুলা কী হবে, অ্যান্ড আপনি ওই দেশে কেন থাকবেন, ওইটার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমি আমার ক্ষেত্রে বলি, আমি লিথুনিয়াতে আমি নামই জানতাম না আনটিল আমি সাউথ কোরিয়া থেকে ভিসা রিজেক্ট পাই, আই মিন হই। তারপর আমি জাস্ট আমার একটা ভিসা লাগতো, তাই আমি লিথুনিয়া চুজ করে চলে আসছি। সো ইন ফিউচার আমার লিথুনিয়া থেকে মুভ করার চিন্তা ভাবনা আছে, ইভেন মেবি আমি সুন করেও ফেলতে পারি। তারপর লাভি বাপু, ইন্টারভিউতে কী কী কোশ্চেন আস করে ইউজুয়ালি? আচ্ছা, আমি ইন্টারভিউতে কী কী কোশ্চেন আস করে একটা ধারণা দিই। ধরেন আপনার আপনার তো সব ক্ষেত্রে আপনার ইন্ট্রোডিউস করতে হবে। তারপর আপনাকে জিজ্ঞাবে যেন হোয়াই দিস কান্ট্রি, লাইক আমার জন্য আস করছে হোয়াই লিথুনিয়া। তারপরে জিজ্ঞাবে হোয়াই দিস সাবজেক্ট, দেন হ্যাঁ এগুলাই আপনার ফিউচার গোল কী। নর্মালি এই 3-4টা কোশ্চেন নর্মালি সব দেশেই করে। সো অনেক সময় ভার্সিটির সাথে জ্যোতির্ময়, অনেক সময় ভার্সিটির সাথে ডিজায়ার সাবজেক্ট মেলে না, তখন কি ইউনিভার্সিটি চুজ করবো নাকি সাবজেক্ট?
এখন আপনার ডিজায়ার, আপনি আপনার সাবজেক্টে যদি আপনি স্টাডিই করেন, হ্যাঁ স্টাডি, আপনার ডিজায়ার সাবজেক্ট যদি না পান তাহলে তো আর আপনি ইউনিভার্সিটি দিয়ে আর কিছু হবে না, তাই না? সো আপনি অবভিয়াসলি আপনার সবসময় প্রায়োরিটি দেবেন আপনার সাবজেক্ট যে চয়েসটাকে, তাহলে ইউনিভার্সিটি চেঞ্জ করবেন। ওকে, সো এই কয়েকটা কোশ্চেন মেবি ছিল। তো আমরা আজকে আমাদের সেশনের শেষের দিকে আমার আছি। একটা কোয়েশ্চেন ছিল। ও হ্যাঁ, শিওর শিওর। জি আপু বলেন। আচ্ছা ভাই, এটা তো আপনি আপনার ভিসা ইন্টারভিউ এর কথা বললেন, কিন্তু ইউনিভার্সিটি থেকেও তো একটা ইন্টারভিউ হয় বা প্রফেসরও তো একটা ইন্টারভিউ নেয়, সেই হ্যাঁ, এক্সপিরিয়েন্সটার কথা যদি একটু বলতেন, মানে কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে? আচ্ছা আমি আমার ইউনিভার্সিটিটাই বলি। আমাকে ডিরেক্ট বলছে যে আমি কেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। এর এটা আনসার দিতে গিয়ে আমি আগে বললাম যে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ ফার্স্ট, তারপর আমি বললাম আমার একাডেমিক, তারপর আমার ফিউচার গোল বললাম, তারপর ফিউচার গোল যখন বললাম, তারপর ওইটার সাথে আমি কানেক্ট করছি যে আমার এই সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে আমার ভালো লাগছে, ওদের কোর্স মডিউল যেগুলা ছিল ওইগুলা আমার প্রিভিয়াস একাডেমিক থেকে শুরু করে আমার ফিউচার যে ডিজায়ার একটা গোল থাকে ওইটার সাথে অনেকটাই ম্যাচিং খাইছে, তার জন্য আমি এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা চুজ করছি। তারপর তারপর ইন্টারভিউয়ার যে প্রফেসর ছিল, সে আমাকে আমার একাডেমিক নিয়ে কোশ্চেন আস্ক করছে। লাইক আপনি এরকমভাবে সাজাবেন আপনার আনসারগুলো যেন আপনাকে রিলেট করায়। কারণ আমার প্রফেসর দেখা গেছে আমাকে কোশ্চেন করছে ডিরেক্ট যে আমি কেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। কারণ ওদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ভালো, ইউরোপের একটা অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি, তো ওদের একটু ইয়া থাকবেই। তো তারপর ওরা আমাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞাসা, তারপর আমার রেজাল্ট জানতে চাইছে, তারপর আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপলোডও করছিলাম, সো আমাকে আস্ক করছে ওগুলো নিয়ে। তারপর আমার স্পন্সর নিয়ে আস্ক করছে। দেন আর তেমন কিছু কোশ্চেন আস্ক করে নাই অ্যাকচুয়ালি, কারণ আমি ফার্স্ট দুইটা কোশ্চেনই হচ্ছে আমি একদম ক্লিয়ার করে দিছি, লাইক আমার প্রিভিয়াস থেকে শুরু করে ফিউচার। সো আপনাকে এরকমভাবে সাজাবেন। আমি ইভেন আমার বিষয় ইন্টারভিউতে সেম জিনিসই আমি বলছি, সেমভাবেই বলছি। সো ওখানেও তেমন আমাকে আটকায় নাই। ইভেন আমার ফ্রেন্ড যে আসছে, ওরও সেম, ওরে আমি বলছি তুমি এইভাবে বলবা, তাহলে দেখবা তোমাকে কোশ্চেন তেমন আস্কই করবে না। ও, তার মানে পড়াশোনা রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করে না, তাই না? না, আপনাকে পড়াশোনার জন্য কেন কোশ্চেন করবে? লাইক আপনার জাস্ট ওরা ইন্টেনশন জানবে। আপনার ইন্টেনশন যদি ক্লিয়ার না থাকে তাহলে ওরা হচ্ছে বলে যে সেনজেনে এরকম ভিসা রিজেকশনও আছে যে ওরা ইন্টেনশন ক্লিয়ার করতে পারে নাই, ওদেরকে রিজেকশন দিছে যে ওরা সেনজেনে ঢুকতে চাইতেছে, একটা গেটওয়ে একটা ধরে, লাইক জাস্ট ঢুকবে দেন হচ্ছে পালায় আরেকটা কান্ট্রিতে চলে যাবে। এরকম অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যে লিথুনিয়াতে আসছে দেন অন্য দেশে চলে গেছে, আই মিন ইলিগালি। ইভেন আমি যার সাথে আসছি, যে আমার রুমমেট ছিল, ও 6 দিন পরে স্পেন চলে গেছে স্টাডি না করে। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন ছিল যে জি আমরা স্যার। যখন প্রফেসরদের মেইল করি সেক্ষেত্রে তো কোনো টাইমিং থাকে না, আমরা যে কোনো সময় মেইল করতে পারি, ফান্ডিং অ্যাভেলেবল থাকলে ওনারা রেসপন্স করেন ভাবে। কিন্তু সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি কোনো টাইম আছে, নাকি আমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারি সেন্ট্রাল অ্যাপ্লাই গুলো? এখন হ্যাঁ, আপনার প্রফেসরকে যখন মেল করবেন ওটা ডেডলাইন থাকা লাগে না, বাট আপনি যখন ইনটেকের মধ্যে অ্যাপ্লাই করবেন অবভিয়াসলি ডেডলাইন থাকে। মানে সেন্ট্রাল অ্যাপ্লাই গুলো শুধু ওই ইনটেকের সময় অ্যাভেলেবেল থাকে, সারা বছর থাকে না? হ্যাঁ জি জি, ইনটেকের সময়ই থাকে, কারণ সারা বছর তো আর আচ্ছা, ওরা বুঝতে পেরেছি। অ্যাপ্লিকেশন
অ্যাকসেপ্ট করবে না। আর ওদের ইনটেক তো আর লাইক সারা বছরের জন্য হয় না, ইনটেক মূলত 2টাই হয়। এখন আপনি যদি আচ্ছা, ঠিক প্রফেসরকে আছে। ইমেল করেন লাইক আপনি এই প্রোগ্রামে আসতে চাচ্ছেন, তো ওরা আপনাকে যদিও ফান্ড দেয়, তখন আপনাকে সেই ইনটেকের জন্যই দিবে, আপনাকে ইনটেক ছাড়া ওরা অ্যাপ্লিকেশন নেবেও না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জ্যোতির্ময়, আই থিঙ্ক এখানেই আমরা স্টপ করতে পারি। আচ্ছা ভাইয়া, তো মেবি আর কোনো কোশ্চেন নাই হোপফুলি। হুম। তো আমরা শেষ করব। শেষ করার আগে ভাইয়া আপনাকে বলবো যে আজকের এই ভিডিওটা বা সেশনটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি যদি শর্টলি কিছু একটা বলে যদি কনক্লুড করে দেন, তারপর আমরা সেশনটা শেষ করে দেব। আচ্ছা, আমি যারা এই ভিডিওটা দেখবেন যারা ফিউচারে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবেন, আমি একটা কথাই বলবো, আপনি রিসার্চ করেন, তারপর রিকোয়ারমেন্ট দেখেন, ইউনিভার্সিটি কী চায় বোঝার ট্রাই করেন, অ্যাপ্লাই করেন। এজেন্সির কাছে যাওয়ার দরকার নাই। যদি আপনার যাইতেই হয় তাহলেও আপনি অথরাইজ কয়েকটা ইউনিভার্সিটিতে যাবেন। অথরাইজ যেই এজেন্সিগুলো থাকে ওগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন, অ্যান্ড দেন এটা এত হার্ড কিছু না যে আপনি ভিসা দিবে না ওর অ্যাপ্লাই করতে পারবেন না। একটু রিসার্চ করলেই হয়ে যায়। সো আই থিঙ্ক আপনি আপনার আনসার আপনি নিজেই পাবেন যে কীভাবে কী করতে হয়। গুগল ফ্রি, চ্যাটজিপিটি ফ্রি, সব আপনি একটু জাস্ট রিসার্চ করেন। দ্যাটস ইট। আই থিঙ্ক আমি এখানে স্টপ সো করি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করতেছি। আশা করি আজকের যে আলোচনা সেটা আপনাদের উচ্চশিক্ষার পথ চলায় কিছুটা হলেও দিক নির্দেশনা দিবে। তো আজকে বায়ো বাংলার পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম জ্যোতির্ময় দেবনাথ। তো আমরা বায়ো বাংলার পক্ষ থেকে প্রতি সপ্তাহেই হায়ার স্টাডি হেল্প ডেস্কের মতো তথ্যবহুল সেশনের আয়োজন করে থাকি। তো ভবিষ্যতেও এরকম আরো সেশন, নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী সেশনে। ধন্যবাদ।